আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ উইমেন টুডে অনুষ্ঠানে। বরাবরের মতো আমরা আজকের প্রোগ্রামে হাজির হয়েছে এমন কিছু কথা বলবো, এমন কিছু টপিক নিয়ে কথা বলবো যেটা আমাদের কমিউনিটিতে, আমাদের সমাজের, আমাদের পুরুষ হোক মহিলা হোক সবাইকে কোনো না কোনোভাবে সেটা অ্যাফেক্ট করে। তো আমাদের প্রোগ্রাম যদিও হয় যে উইমেন টুডে, তার মানে না যে আমরা শুধু উইমেন রিলেটেড নিয়েই কথা বলি, আমরা অনেক কিছু নিয়েই কথা বলি যেটা একটা সমাজে থাকতে গেলে নারী পুরুষ সবারই তো আসলে অবদান আছে। তো সেই ক্ষেত্রে থেকেই আমরা প্রসঙ্গগুলো আমরা তুলে নিয়ে আসি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমি বলছি যে আমাদের টপিকটা কি, তার আগে একটা ঘটনা বলি। কিছুদিন আগে আমার ছেলে, তার সাথে কথা বলতে যেয়ে একটা আমরা ঝগড়ার মতো একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, যে তার বন্ধুরা বলেছে যে মানে কিছু জিনিস যেটা আমার পছন্দ না, মানে আমার বিপরীতে যে তারা একটা কথা বলেছে, এমনকি এমনও কথা বলেছে যে আমি রং এবং তোমার আম্মু এখানে, ইয়োর মম ইজ রং। তো আমার ছেলের সাথে যখন আমি এই বাকবিতণ্ডায় গেলাম, তখন আমার মানে ফ্রাস্ট্রেশন, অ্যাঙ্গার, মানে যেই ছেলেকে কিনা আমি মানে খাওয়া দাওয়া করে বড় করিয়েছি, খাইয়েছি, মানে সব কিছু দিলাম, আর সেই ছেলে আমার বিপরীতে যেয়ে বলে যে তার ফ্রেন্ডরা ঠিক আছে আর আমি নাকি ভুল। অবশ্যই তার ফ্রেন্ডরা ভুল ছিল, কিন্তু এরপরেও যে তার সাথে যে আমার যে একটা সম্পর্কের মধ্যে একটা মানে টানাপোড়েন সৃষ্টি হয়েছিল কিছু সময়ের জন্য হলেও, সেই বিষয়টা আমাকে আসলে হার্ট করেছে, তাকেও হার্ট করেছে। তো এই যে আমরা একটা অনেক সময় প্যারেন্টস হিসেবে আমার বাচ্চার বন্ধুদের সাথে যে সম্পর্ক, বা আমার বাচ্চার সাথে আমার বাচ্চার বন্ধুর সম্পর্ক, এখানে যে আমাদের একটা ভূমিকা আছে, অনেক সময় সেটা হয়তো আমাদের পছন্দ নাও হতে পারে। তো অনেকটা টক্সিক একটা রিলেশনশিপের তৈরি হয়, টক্সিক ফ্রেন্ডশিপের শুরু হয়। সেখানে হয়তো একজন আরেকজনের কাছ থেকে কিছু সুবিধা নিচ্ছে, বা আমরা যদি একদম টেনে নিয়ে যাই একটা এক্সট্রিমে হয়তো পৌঁছাতে পারে, যেটা হচ্ছে ক্রাইমে হয়তো চলে যেতে পারে। তো আজকে এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা কথা বলবো। ডেফিনেটলি আপনারাও আমাদের সাথে জয়েন করতে পারেন। আপনারা অবশ্যই নাম বলতে হবে না, কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্সটা কী, কারণ আমরা আসলে কমিউনিটিতে আছি যে এগুলোর সমস্যা আমরা ফেস করি। ইট টেকস আ ভিলেজ টু রেজ আ চাইল্ড। আমাদের কিন্তু সেই ভিলেজটা নাই, কিন্তু এর মধ্যেও আমরা যে কমিউনিটি থাকি, আমরা দেখি যে একটা বাচ্চা আরেকটা বাচ্চার সাথে মিশছে, সেই সঙ্গটা হয়তো ভালো সঙ্গ না, কিন্তু আমরা কি করতে পারি অ্যাজ আ কমিউনিটি। অবশ্যই প্যারেন্টসদের উপরে তো বেশি হেডেকটা, কিন্তু এরপর আমরা কমিউনিটি হিসেবে কীভাবে একজন আরেকজনকে সাপোর্ট করতে পারি সে বিষয় নিয়ে কথা বলবো। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন স্টুডিওতে মোহাম্মদ তারুণ ভাই, অর্গানাইজার অফ organization called Rapport, which is Shining Kids and Family Club based in London. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আপনি ইয়াংস্টারদের সাথে কাজ করেন, তো অবশ্যই আপনার পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স আছে, অ্যাজ আ প্যারেন্ট আপনার অনেক এক্সপিরিয়েন্স আছে। তো আমরা এই সব বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। সাথে আমাদের সাথে সেকেন্ড সেগমেন্টে আরেকজন জয়েন হবেন, সাহার বেগ, সিইও অ্যান্ড ফাউন্ডার মাইন্ড ওয়ার্কস ইউকে সাইকোলজিক্যাল সার্ভিসেস অ্যান্ড কমিউনিটি হাব। আমরা অনেকটা মানসিক সাইড থেকে, একটা বাচ্চারা হয়তো মানসিক দিক থেকে তার ফ্রেন্ডের সাথে যে তার সম্পর্ক, সেখানে যে তার মানসিক শারীরিক কিছু বিকাশেরও কথা আছে, সেই বিষয়গুলো আমরা সেকেন্ড সেগমেন্টে আরেকটু বেশি করে কথা বলবো। তরুণ ভাই, আমরা কথা বলছিলাম যে ফ্রেন্ডশিপ, স্পেশালি যখন একটা বাচ্চা টিনেজ ইয়ার্সে যায়, আমার বাচ্চা টিনেজ ইয়ার্সে, তো এটা একটা ডাইলেমা আমার জন্য। আমার বাচ্চার সাথে যখন কথা বলি যে তোমার ফ্রেন্ড এরকম বলছে, সে বলবে যখন যে না আমার ফ্রেন্ডস রাইট, তখন একটা মানে একটা রিয়েলি ট্রিকি সিচুয়েশন। তো আমরা যখন বলছি যে কি বলে টক্সিক রিলেশনশিপ, টক্সিক ফ্রেন্ডশিপ, বা মানে ফ্রেন্ডস যারা ফ্রেন্ডের মতো না, আবার এনিমিজের মতো বিহেভিয়ার করছে, কিন্তু আবার কিন্তু তারা ফ্রেন্ড, আমি তো বন্ধু, কিন্তু বন্ধু হয়ে কিন্তু বন্ধুর মতো আসলে কাজ করছে না। তো এগুলো সম্পর্কে যদি আপনি একটু আমাদের বলেন আপনার এক্সপিরিয়েন্সগুলো। থ্যাংক ইউ। আসলে খুবই ক্রুশিয়াল একটা টপিক। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এখানে যে এটা এমন একটা বিষয় যেটা আমরা সবসময় হাইড করে রাখতে চাই, আমরা লুকিয়ে রাখি। আর এই কালচারটা আমাদের বাঙালি সমাজে একটু বেশি। আমাদের অন্য অন্য সমস্যাগুলো আমরা হয়তো আমাদের বন্ধুদের সাথে শেয়ার করি, আমরা কোনো না কোনোভাবে আমার প্রবলি প্রতিবেশীর সাথে শেয়ার করি, অথবা আরও ক্লোজ চিন্তা করলে আমার ভাই বোনদের সাথে শেয়ার করি যে আমি একটা প্রবলেম ফেস করতেছি, এটাকে নিয়ে কী করা যায়। আর বাচ্চাদের যে এই সমস্যাটা,
এটা এমন একটা সমস্যা যে আমাদের কমিউনিটিতে এটা ইভেন কোনো কোনো সময় হাজব্যান্ড তার ওয়াইফের সাথে অথবা ওয়াইফ তার হাজব্যান্ডের সাথে শেয়ার করে না বা করতে চায় না, একটা হেজিটেশন কাজ করে যে আমার বাচ্চা সম্বন্ধে ওরা কী চিন্তা করবে, অথবা আমার সাথে আমার বাচ্চার সম্পর্ক কিছুটা অবনতি হয়েছে, এটা যদি কেউ জানে তাহলে এটা কেমন দেখায়, এটা কেমন হবে। তো আমি প্রবলেমে যাওয়ার আগে আপনাকে শুধু একটা সিনারিও দিব। যেমন ধরেন আমরা কিভাবে আমাদের বাচ্চাদেরকে রেইজ করি। নর্মালি আমাদের সমাজে বিয়ে শাদী হয়, তারপরে একটা সুন্দর ফুটফুটে বাচ্চা আসে, সবাই তাকে নিয়ে খুশি, খুবই নাইস ফাইন। কিন্তু বাচ্চা যখন বুঝতে শিখে তখন আস্তে আস্তে একটা দূরত্ব তৈরি হয়। ওই যে তার যেদিন জন্ম নিয়েছিল, তার 3rd বার্থডে, 5th বার্থডে, 10th বার্থডে, খুবই নাইস বার্থডে পার্টিগুলো তখন আস্তে আস্তে কেমন জানি ফ্যাড হতে থাকে। এত ক্লোজ, হার্টের এত মানে পার্ট একটা অংশ আস্তে আস্তে কেমন জানি দূরত্ব তৈরি হচ্ছে, তাই না? এই যে দূরত্ব তৈরি হওয়াটা এটা হইতেই থাকে। আমরা এটা হচ্ছে এটাকে আমরা রিয়েলাইজ করি না, আর রিয়েলাইজ করলেও আমরা ওই যে শেয়ার করি না। তারপরে একটা সময় পরে দূরত্বটা এত বেশি বাড়ে, তখন আমাদের বাচ্চারা প্যারেন্টসদেরকে মনে করে যে তারা আমার বিষয়টা বুঝবে না, আমাকে তারা কোনোদিনও তো বুঝে নাই, আমাকে বুঝে হলো আমার ফ্রেন্ডরা, তারা আমাকে সবসময় ইয়েস বলে, আমার সাথে তারা ফান করে, তাও আমাকে তারা সময় দেয়। তো যার ফলে ফ্রেন্ডশিপটা হয়ে যায় মেজর, আর প্যারেন্টস রিলেশনশিপটা আস্তে আস্তে এটা হয়ে যায় মাইনর। জি, ওরা হয়তো ধরেন প্যারেন্টসদেরকে স্টিল চায় তার প্যারেন্টসের সাথে থাকতে, প্যারেন্টসরা তাকে কোথাও ঘুরতে নিয়ে যাবে, এটা স্টিল তারা চায়। কিন্তু যদি বলা হয় যে তুমি আজকে একটা ওয়ান্ডারফুল সময় কাটাতে চাও, আমি তোমাকে অ্যালাউ করবো, তাহলে তুমি কি চাও? তখন সে হয়তো চাইবে তার ফ্রেন্ডদের সাথে সময়টা কাটাতে, তার আব্বা আম্মার সাথে সে চাইবে না, বিকজ ওই যে গ্যাপ তৈরি হয়েছে, ওই গ্যাপটা কোনো সময় এটাকে আর অ্যাড্রেস করা হয় নাই। সো তার ফ্রেন্ডরা হয়ে গেছে তার সব কিছু। তো এখন যেমন ধরুন যদি তার ফ্রেন্ডটা খুব ভালো হয় তাহলে ইটস ওয়েল অ্যান্ড গুড, আলহামদুলিল্লাহ, ইটস গুড। কিন্তু যদি এর মধ্যে 2-1 জন থাকে ওরকম যে ওয়েল সে একটা ভালো ফ্যামিলি থেকে আসছে এবং হি সিমস রাইট, মানে স্কুলে যায়, পড়াশোনা ঠিকমতো করে, তাকে দিয়ে আমি টুকটাক কিছু কাজ করাই নিতে পারবো, অথবা মেবি তার অন্য ফ্রেন্ড আরেকটা গ্রুপের সাথে মিশে যারা কোয়াইট নট মানে রাইট, তারা হয়তো তাকে ইনভাইট করেছে যে তুমি আরেকজনকে এঙ্গেজ করো, উই হ্যাভ সাম ওয়ার্ক। তো এইভাবে ধরেন যদি একটা অসৎ উদ্দেশ্য থাকে তাকে ফ্রেন্ডশিপে জড়ানোর, তাহলে ইট কুড কোয়াইট গো রিয়েলি রিয়েলি রং। তো আমি ওই আগের যে প্রসঙ্গটা বলছি সেটা হলো গিয়ে যে এটা কিন্তু একদিনে তৈরি হয় না। টক্সিক ফ্রেন্ডশিপটা যখন নাকি সে পড়ে যায় এই ফাঁদের মধ্যে, ওটা কিন্তু একদিনে তৈরি হয় না, এটা হয় একটা ওভার দ্য পিরিয়ড অফ টাইম। ওই সময় আমরা এটা ধরতে পারি না, আর ধরলেও আমরা শেয়ার করি না, আর আমরা এটাকে নিয়ে কালচার করি না। আর সেকেন্ড যে ডায়লামা আমাদের সমাজে আছে সেটা হলো গিয়ে আমরা মনে করি যে আমি প্যারেন্ট, আই এম অলওয়েজ রাইট, এবং আই হ্যাভ টু হ্যাভ দ্য আপার হ্যান্ড। সো আমি যদি কিছু বলি তাকে এটা মানতে হবে, অথবা আমি তাকে সবসময় বুঝিয়ে বলবো কেন, আমি তো তাকে একটা বললেই সে মানতে হবে, আমার তাকে বুঝিয়ে বলে তাকে সময় নিয়ে বলার তো কোনো দরকার নাই। সো এই যে আমাদের একটা মানে কালচারাল লার্নিং চলে আসতেছে আমাদের সমাজে, ওইটা আমাদের ব্যাক ইন মাইন্ড থেকে যায়। তো আপনি শুরুর আগে একটি কথা বলতেছিলেন যে আমাদের অনেক প্যারেন্টরা এখন পজিটিভ প্যারেন্টিংয়ে আসতেছে, যে তারা রিয়েলি থিঙ্ক করে যে কীভাবে আমি আসলে বেটার প্যারেন্টিং করতে পারি, এবং সেভাবে ওনারা হয়তো লেসন নেন, তারা বিভিন্ন জায়গা থেকে শিখেন অথবা হেল্প নেন। কিন্তু ইয়েট যখন নাকি কোনো একটা প্রবলেম অ্যারাইজ করে তখন ওনারা হয়তো অনেক সময় আনকনশাসলি ওই যে সফিস্টিকেটেড অথবা মানে ম্যাচিউর যে প্যারেন্টিংটা ওইটা ওনারা ভুলে যান, ভুলে গিয়ে হয়তো ওনারা কোনো মোমেন্টে স্লিপ করে ফেলেন অল্প একটু, এবং অল্প একটু রিঅ্যাকশনটা জি জি হয়ে যায়। হ্যাঁ, তো ভাই আপনি একটা কথা বলছিলেন এখানে, খুব ইন্টারেস্টিং কথা, যে একটা দূরত্ব তৈরি হয়ে যায়, তখন বাচ্চারা হয়তো বেছে নেয়
কোনো একটা বন্ধুকে আমি আমি এগ্রি করি এটাতে যে একটা ভয়েড যেটা ফিল করার জন্য যে একটা শূন্যস্থান তৈরি হয়েছে সেটাতে এসে এখন আসলে আমরা তো সামাজিক প্রাণী, আমরা তো চাই একজন আরেকজনের সাথে ইন্টারাকশন করব। অনেক সময় আমার কাছে মনে হয় যে যে ইন্টারনেট যে বাচ্চারা অনেক সময় ইনভলভড হয়, একজন আরেকজনকে ফ্রেন্ড খুঁজে পায়, এটা অনেক সময় মনে হয় যে যেহেতু দৈনন্দিন জীবনে বাবা মায়ের সাথে বা ফ্যামিলির মানুষের সাথে তাদের সেই ইন্টারাকশনটা হয় না, সেটা তারা ফিল আপ করতে যে অনেক সময় ইন্টারনেটের দিকে ফ্রেন্ড খুঁজে, মানে আমি আমি যদি মনে করি যে কখন মানুষ যায় যে আমার সামবডি আননোন স্ট্রেঞ্জারের সাথে কথা বলতে হবে, যখন তার হয়তো রিয়েল লাইফে তার সেই মানে চাহিদাটা পূরণ হচ্ছে না। তো তো আমার মনে হয় যে আপনি এক্স্যাক্টলি একটা কথা বলেছেন যে এই যে মানে দূরত্ব যেটা সৃষ্টি হয় তখন সেখানে তাদের যে ভুল মানুষগুলো এসে তাদেরকে অনেকটা ইনফ্লুয়েন্স করে। তো ইভেন এটা তো হতে পারে যে স্কুলেও হতে পারে যে অনেক বন্ধুদের সাথে সে মিশছে কিন্তু সে জানছে না আসলে বন্ধুত্ব আসলে জিনিসটা কি, সেটা তো টু ওয়ে রিলেশনশিপ, এটা তো একদিকে না, একজন আরেকজনকে দিয়ে একটু স্বার্থ হাসিল করিয়ে ফেলবার চেষ্টা করছে বা তুমি আমার হয়ে এটা করে দাও, বাট ইটস ওয়ান ওয়ে রিলেশনশিপ। কিন্তু সেখানে জাস্ট স্বার্থ অনুযায়ী সে করাচ্ছে বা অনেক সময় দিচ্ছেও কিছু একটা, কিন্তু দিন শেষে যে আপনি বললেন যে দিন শেষে তাদের একটা এইম থাকে যে আমি তাকে দিয়ে বড় একটা কিছু করাবো, অনেক সময় ক্রাইমের মধ্যেও জড়িয়ে ফেলতে পারে। জি, আপনি আপনি সত্যিই বলেছেন। যেমন ধরুন এই ধরনের যে ফ্রেন্ডশিপটা, এটা রিস্কটা কিন্তু মানে স্লোলি গ্র্যাজুয়ালি এটা কিন্তু বাড়তে থাকে। যেমন ধরুন প্রাইমারি লেভেলে আপনি খুব হাইলি টক্সিক ফ্রেন্ডশিপ খুব হয়তো কমই দেখবেন যারা নাকি প্রাইমারি গোয়িং মানে কিডস, সেখানে কয়েকটা ফ্যাক্টর কাজ করে। যেমন ধরেন প্রাইমারিতে যেটা হয় নর্মালি প্যারেন্টরা বাচ্চাদের মানে স্কুল থেকে গিয়ে পিক করে, সো দে ডোন্ট হ্যাভ টাইম টু হ্যাং আউট। সো সেকেন্ডলি হলো যে ওরা তখনও ইন্ডিপেন্ডেন্ট হতে শিখতেছে না, তারা এখনো কোয়াইট মানে উইদিন দ্য বাবল অফ দ্য ফ্যামিলি। হ্যাঁ, তো যার ফলে তারা অনেকটা প্রোটেক্টেড। ওই সময় যদি কেউ কোনো ধরনের টক্সিক ফ্রেন্ডশিপের ইয়েতে পরেও তারা হয়তো অনেক সময় শেয়ার করে ফেলে ফ্যামিলির সাথে, বিকজ তারা স্টিল ক্লোজ উইথ দ্য ফ্যামিলি। আবার অনেক সময় তাদের মনের মধ্যে ভয় কাজ করে যে আমি অনেক ছোট, আমি এই ধরনের কাজ এটা আমার জন্য ঠিক আছে কিনা। কিন্তু তারা যখন সেকেন্ডারিতে যাওয়া শুরু করে তখন হয়তো আপনি একটু তাকে অ্যালাউ করেন, আপনার ছেলে হোক বা মেয়ে হোক, একটু অ্যালাউ করেন যে হ্যাঁ তুমি নিজেই স্কুলে যাও, অথবা আপনি দিয়ে আসলেন, আপনি অ্যালাউ করেন যে তুমি চলে আসো, অথবা অ্যাটলিস্ট তুমি বাসে উঠে তারপরে বাস স্টপ থেকে আপনি হয়তো নিয়ে আসতেছেন, তখন তো সে একটু টাইম পায়। এই ফার্স্ট সে কিন্তু লাইফে একটু মানে কি বলে এটাকে মানে আমরা যেটাকে বলি স্বাধীনতা, ওটা সে একটু মানে পাইতে শুরু করলো আর কি। ঠিক আছে, তো ওই সময়টা খুবই মানে আপনার ক্রুশিয়াল টাইম, খুবই রিস্কি টাইম আর কি, সেনসিটিভ টাইম, ভেরি সেনসিটিভ টাইম ওই সময়টা। তো ওই যে আমি আবার বলতেছি যে ওই সময় আমাদের অনেক প্যারেন্টরা ধরেন তাদের ওই সময়টাকে আমরা অবজার্ভ করি না তারা কি করছে। যেমন ধরেন স্কুল যদি 3:30টায় ছুটি হয়, আপনার বাসার দূরত্ব আপনার জানা আছে কতটুকু সময় তার লাগবে, যদি 10 মিনিট বেশি লাগে, ইটস নো হার্ম টু আস যে তুমি ঠিক আছো কিনা, আজকে মনে হয় একটু বেশি সময় লাগলো, ইজ দ্যার এনি প্রবলেম, ক্যান আই হেল্প ইউ। সো এভাবে মানে ইয়ে করা। আপনি একটা জিনিস আরেকটা জিনিস আপনাদেরকে এখানে বলি আমি, যেমন ধরেন আপনাকে যদি আমি একটা ব্যবসার কথা বলি, ধরেন এজ এ ফ্যামিলি আমি একটা ব্যবসা রান করি এবং এই ব্যবসার টার্ন ওভারটা 1 মিলিয়ন যদি আমার হয়, তাহলে আমি কি করব, আমি হাইলি সেন্সিটিভ থাকবো আমার ব্যবসার ব্যাপারে যে একটা 1 মিলিয়ন পাউন্ডের একটা ব্যবসা, সো এই ব্যবসাটা আমাকে রান করতে হবে। ইটস কোয়াইট মানে মানে টাইম আপনি মানে যেন সেট করবেন, আপনি এটার জন্য কাজের ডিভিশন করবেন, তারপরে আপনি প্ল্যান করবেন, তাই না, রুটিন থাকতে হবে। আপনি যদি ইকুয়ালি চিন্তা করেন যে আপনার ফ্যামিলির ভ্যালু কত, এটা কি 1 মিলিয়ন না তার চেয়েও বেশি, কিন্তু আমরা কিন্তু সেভাবে এটাকে রিলেট করি না। তো আল্লাহ আপনাকে একটা বাচ্চা দিল, আমাদেরকে একটা বাচ্চা দিল, দেওয়ার পরে আমরা অটোমেটিক প্যারেন্টিংয়ে চলে যাচ্ছি। ঠিক আছে, আমরা যখন দেখি যে আমি যখন একটা ব্যবসা রান করতেছি তখন কিন্তু আমি একজন অ্যাকাউন্টেন্টের কাছে যাচ্ছি যে আমার ফাইন্যান্সিয়াল বিষয়টা আমি কীভাবে ডিল করবো, আমি তার কাছে অ্যাডভাইস নিচ্ছি কিন্তু আমি কোনো সময় আরেকজন ফ্রেন্ড যে নাকি ব্যবসা রান করে তার কাছে যাচ্ছি যে তুমি কীভাবে রান করো, আমি এই প্রবলেমটা ফেস করছি, তাই না। কিন্তু আমাদের ফ্যামিলিকে আমরা অনেক সময় সেইভাবে দেখি না যে এই ফ্যামিলিটার ভ্যালু আমার কাছে অনেক বেশি।
এটা একটা ভ্যালু আছে, এটাকে যদি আমি টাইম এবং অ্যাটেনশন না দেই ইট ক্যান গো রং। ঠিক আছে, সো বাচ্চাদের যে সময়টা আমরা যেটা বলতেছি যে মানে সেকেন্ড ইয়ার থেকে শুরু করে এই সময়টা ভেরি সেন্সিটিভ সময়। ওই সময়টা যদি আমরা সেই একইভাবে আমার এটাকে ইনভেস্টমেন্ট হিসেবে চিন্তা না করে যদি আমি জাস্ট চিন্তা করি যে আই এম এ ন্যাচারাল প্যারেন্ট, মানে আমার বাচ্চা ন্যাচারালি বড় হবে এবং ইট জাস্ট গোনা হ্যাপেন লাইক দিস, অ্যান্ড আমি শুধু দোয়া করতে থাকলাম যে আমার বাচ্চা ভালো কিছু হবে, ইটস গোনা হ্যাপেন। অবশ্যই আমরা দোয়া আল্লাহর কাছে করবো, আল্লাহর কাছে দোয়া অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্যারেন্টের দোয়া বাচ্চাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কিন্তু আল্লাহ এরকম বলে নাই যে তুমি শুধু দোয়া করলে হয়ে যাবে, তোমাকে অ্যাকশনটা নিতে হবে। হ্যাঁ, এখানে মানে আপনি বলেছেন যে স্পেশালি ইন প্রাইমারি এইজে বাচ্চাদের হয়তো অতটা টক্সিক মানে ফ্রেন্ডশিপের মধ্যে দেখা যায় না, কারণ তারা শেয়ার করছে। অনেক সময় হয়তো মানে টিনেজ ইয়ার্সে যেটা দেখা যায় অনেক সময় যে তারা চায় যে দে ওয়ান্ট টু বি পার্ট অফ এ ফ্রেন্ডশিপ গ্রুপ। তো অনেক সময় ফিটিং ইন যে আমি ইউনো বিকজ দে আর পপুলার চিলড্রেন, তো মানে তারা যতই টক্সিক হোক আমি জানি তারা খুব একটা ভালো করছে না, তারা অনেক দুষ্টুমি করে, অনেক মানে বাচ্চারা কিন্তু বুঝে যে দিস আর নট গুড কিডস, বা আই ওয়ান্ট টু বি পার্ট অফ দ্যাম বিকজ দে আর দ্য পপুলার ইন স্কুল, বা তাদের একটা মানে তাদের সাথে থেকে থেকে আমি ওই রকম মানে একটা সুনাম চাই। অনেক সময় বাচ্চাদের মধ্যে এটাও ইয়ে করে। তো আমরা বললাম যে আমরা এটাই কথা বলছিলাম যে আমাদের সবসময় মনে হয় যে আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে অন্য বাচ্চাদের সাথে মিশে মিশে নষ্ট হয়ে গেছে, কিন্তু এটাও কি হতে পারে যে আমার বাচ্চাটাই নষ্টের গোড়া, আসলে সেই আসলে মানে তার মধ্যেই এইগুলো আছে যে কারণে হয় তার দ্বারা গ্রুপ চালিত হয় বা সে ওই গ্রুপের একজন সদস্য। কারণ এটা হয় কারণে যে ইংলিশে একটা কথা আছে না যে মানে বার্ডস অফ ফেদার ফ্লক টুগেদার, মানে মানে সব একরকম থাকে, মানে সেটাই সঙ্গ দোষ যেরকম থাকে আর কি। তো এখানে আমি যখন বলছি যে আমার বাচ্চারা অন্য বাচ্চাদের সাথে হয়তো মিশছে, হোয়াট আর দ্য সাইনস, আমরা যে মানে কি দেখলে আমরা বুঝতে পারবো যে হি ইজ ইন আ টক্সিক ফ্রেন্ডশিপ, বা সে হয়তো আসলে টক্সিক একটা ফ্রেন্ডশিপ অফার করছে অন্য কোনো তার বয়সী বাচ্চাদেরকে? মানে একটা ভেরি একটা গুড পয়েন্ট এবং এটা ডিপ একটা পয়েন্ট আপনি রেজ করেছেন যে আসলে সাইনগুলো কি। তো আসলে মানে যেটা বললাম যে সেকেন্ডারি থেকেই চেঞ্জগুলো হয় এবং আস্তে আস্তে তারা চেঞ্জগুলোকে অ্যাডপ্ট করে। সো চেঞ্জগুলো কিন্তু পজিটিভও হতে পারে। সো আমরা যখন নেগেটিভ নিয়ে কথা বলতেছি, সো প্যারেন্টদেরকে আমি এটাও বলবো যে সবসময় এটা চিন্তা করা দরকার না যে আমার বাচ্চা ইজ গোনা গো ইন নেগেটিভ ওয়ে। সো দেয়ার আর থাউজেন্ডস অফ কিডস তারা মানে প্যারেন্টরা নাইসলি ডিল করতেছেন এবং তারা ভালোভাবে গড়ে উঠতেছে। সো এটা প্রাউড আমাদের সোসাইটির জন্য, আমাদের কমিউনিটির জন্য। বাট যে সাইনগুলো প্যারেন্টরা ইজিলি বুঝতে পারেন, এটা আসলে কোনো রকেট কোনো সায়েন্স না। কিন্তু যেমন ধরেন আমরা সবসময় বলি যে খাবার নষ্ট হয়ে গেলে স্মেল নিলে কিন্তু বোঝা যাচ্ছে যে আমি খাবারটা নষ্ট হয়ে গেল, তাই না? অথবা আপনি যখন টেস্ট করেন তখন দেখছেন যে নষ্ট হয়ে গেছে, তাহলে সামথিং হ্যাজ চেঞ্জ। সো আপনার বাচ্চা আমার বাচ্চা যদি একটা স্টাইলে সে চলে, হঠাৎ করে তার স্টাইলের মধ্যে একটু বিগ ডিফারেন্স দেখা যাচ্ছে। অথবা ধরেন আপনি যদি মডার্ন টাইমে চিন্তা করেন, দেখা যাচ্ছে কি সে এখন বাসায় গান শুনতে শুনতে ঢুকতেছে, অথবা ইজ কোয়াইট বিজি উইথ মানে ফোন দেন হোয়াট নট ইউজ টু বি। অথবা আপনি দেখলেন যে তার চুল কাটার স্টাইল চেঞ্জ হয়ে গেছে। আগে সে একভাবে চুল কাটতো, এখন ডিফারেন্ট চুল কাটার স্টাইল একটু ডিফারেন্ট হয়ে গেছে, যেটা কোয়াইট নট লাইক মানে মডেস্ট মনে হয় আর কি, একটু মানে ফাঙ্কি টাইপের হয়ে গেছে। অবভিয়াসলি প্রত্যেকের একটা রাইট আছে চুজ করার, হ্যাঁ, এটাকে আমরা রেসপেক্ট করি। আবার দেখবেন যে তার চুল কাটার স্টাইলটা ওরকম যে রাফ অ্যান্ড টাফ ছেলেরা এই ধরনের চুল কাটা করে। সো এইগুলো আপনাকে হয়তো ইনিশিয়ালি সাইন দিতে পারে। তবে এটাও ইন্টারেস্টিং যে অনেক বাচ্চারা আরও বেশি ম্যাচিউর, তারা বুঝতে পারে কীভাবে প্যারেন্টস থেকে হাইড করতে হবে। হ্যাঁ, সো তারা হয়তো এই সাইনগুলো শো করবে না, বাট ইয়েট তারা মানে মানে মিস হচ্ছে। সো এটাকে ধরুন বুঝতে হলে মানে একমাত্র ওয়ে হলো কি আপনার হয়তো যেটা নাকি শ্যালো, যেটা এটা আপনি ইজিলি ধরতে পারবেন যে হ্যাঁ আমার বাচ্চা মনে হচ্ছে ইস কাইন্ড বিট অফ চেঞ্জ তার মধ্যে, হ্যাঁ, কেননা তার কথাবার্তা, চলা, তার বিহেভিয়ার, তারপর হলো তার ড্রেস আপ, তার হেয়ার স্টাইল, তার মানে ওভারঅল একটু চেঞ্জ। এবং চেঞ্জটা হলো কি ওই ট্রেন্ডে, যেই ট্রেন্ডটা নর্মালি দেখা যায় মানে বাচ্চারা একটু মানে রং সাইডের বাচ্চাদেরকে চিন্তা করা হয়, যখন নাকি দেখবেন যে ম্যাক্সিমামগুলো ম্যাচ করতেছে ওদের সাথে, দেন
ইট গুড টু বি কনসার্ন অ্যাবাউট, হ্যাঁ, কিন্তু এটা নিয়ে শাউট করার কোনো সিচুয়েশন না। বিকজ আমরা এটাতেই আসলে সমস্যা হয় যে আমাদের প্যারেন্টস, আপনি বলছিলেন যে আমরা অনেক সময় খুব মানে রিজিড প্যারেন্টস অনেক সময়। এখন হয়তো বাচ্চাদেরকে আমি বলছিলাম যে এখন হয়তো খড়ম দিয়ে হয়তো মা বাবারা পেটান না, কিন্তু অনেক সময় যে আমরা ব্যাক টু বিকাম ভেরি ডিকটেটর, মানে আমি নিজেও গিলটি, কিন্তু অনেক সময় যে আমি যখন এরকম মানে একটা জিনিস আমার পছন্দ হয় না, আমি জানি যে কোন জিনিসটা করা ঠিক কোন জিনিসটা, কিন্তু এত যখন মানে রাগ ক্ষোভ মানে এত ফ্রাস্ট্রেশন হয়ে যায় যে অনেক সময় এমন কিছু বলে ফেলি হয়তো সেটা বলাটা তখন ঠিক হয় না, কিন্তু বাচ্চা যেটা সে ভাবছে যে তুমি আমার ফ্রেন্ডসের অপোজিটে কথা বললা, তুমি ওদের বিরুদ্ধে কথা বলবা, ওদের বিরুদ্ধে কথা বলছো যাদেরকে আমার কাছে খুব প্রিয় মনে হয়। তো এইরকম একটা সিচুয়েশনে তো আমরা পড়ে যাই। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন যে এটা আপনি যেটা বলছেন এটা কোয়াইট চ্যালেঞ্জিং সিচুয়েশন। প্রথমত হলো গিয়ে যে আপনার হার্ট ব্রেক হয়ে যাচ্ছে, আপনি তাকে বুঝাতে পারতেছেন না, বিকজ আপনি যদি তাকে বুঝাতে যান ইউ নিড টাইম, আর সে আপনাকে অ্যাটেনশন দিতে হবে, কিন্তু এই মুহূর্তে আপনারা দুজনেই কিন্তু রং সাইড অফ দ্য মানে ওয়ার্ল্ডে আছেন, তাই না? সে চিন্তা করতেছে যে হোয়াট হ্যাপেন টু মাম কেন আমার ফ্রেন্ডদেরকে যারা আমাকে এত ভালোবাসে, আমাকে সবসময় তারা আমার সব কিছুতে তারা ইয়েস বলে, আমাকে থামস আপ দেয়, আমাকে গুড কমেন্ট করে, তারপরে আমার সাথে সময় কাটায়, তাদেরকে আমার মাম কেন এরকম করে হার্ট করছে, এনিমি হয়ে যাচ্ছে। আর আপনি চিন্তা করছেন আরেকটা ওয়ার্ল্ডে যে এই ছেলেটাকে জন্ম দিলাম, তাকে আমি মানে খাওয়া দেখে সবকিছু করলাম, আর এই ছেলেটা না এখন ফ্রেন্ডদের হয়ে গেল, আমার থেকে দূরে সরে গেল। দেখেন এখন আমরা কিন্তু দুইটা ওয়ার্ল্ডে চলে আসছি, কিন্তু টু ডিফারেন্ট ওয়ার্ল্ড। সো এখান থেকে আমাদের মানে ম্যাচিউর প্যারেন্টিংয়ে আসতে হবে। ম্যাচিউর প্যারেন্টিংটা কীরকম, আমি যদি আপনাকে রেফার করি, যেমন ডেল কার্নেগির নাম আমরা অনেকেই শুনেছি, উনি সাইকোলজি নিয়ে অনেক বই লিখেছেন। তার একটা বই ছিল হাউ টু স্টপ ওয়ারিং অ্যান্ড স্টার্ট লিভিং, কীভাবে আপনি ওয়ারি দূর করে ফেলবেন এবং লাইফকে এনজয় করতে শিখবেন। তো সেখানে উনি তিনটা মানে উনি স্টেপ দিয়েছেন আর কি ওনার রেমেডি থেকে। তো প্রথম স্টেপটা হলো উনি বলতে চাচ্ছেন যে যখন কোনো সিচুয়েশন অ্যারাইজ হয়, যে সিচুয়েশনটা রিয়েলি গোয়িং অ্যারাউন্ড ইন ইউর মাইন্ড ইন এ সার্কেল, দেন দ্যার ইজ নো ওয়ে ইউ উইল গেট আউটকাম, এখান থেকে কোনো আউটকাম তুমি পাবা না। তো উনি সায়েন্স দিয়ে বোঝাতে যাচ্ছেন যে আমাদের মাইন্ডটাকে আল্লাহ তাআলা এভাবে তৈরি করে দিয়েছেন যে আমাদের মাইন্ড এট এ টাইম একটা টাস্ককে নিয়ে ম্যাক্সিমাম আউটকাম বের করতে পারে। দুইটা টাস্ক নিয়ে কাজ করলে সে হার্ডলি ক্যান থিঙ্ক অফ ইট বাট ক্যানট ব্রিং এনি আউটকাম। আপনি এই মুহূর্তে চিন্তা করেন, আমরা যদি এই মুহূর্তে আমাদের স্টুডিওতে আমরা কথা বলতেছি, সেম টাইম আমি চিন্তা করতে থাকি যে আমার ফ্যামিলিতে কি হচ্ছে, আপনি যে কোনো একটা থেকে একটু ডিস্ট্রাক্ট হবেন, ঠিক আছে? সো আমরা যখনই আমার মাইন্ডকে আমি বিজি করে ফেলতেছি যে আই এম সো মাচ ওয়ারি অ্যাবাউট মাই কিড, দেন আই এম নট গেটিং এনি আউটকাম, আই এম নট থিঙ্কিং এনি আউটকাম। সো এখানে ডেল কার্নেগি বলতেছেন যে ফার্স্ট অফ অল থিঙ্ক যে তোমার সর্বোচ্চ ক্ষতি কি হতে পারে, ঠিক আছে? আজকে যদি আমি আমার বাচ্চার সাথে এই জিনিসটা সর্ট না করি, কালকে অত পরশুদিন যদি আমাদের সময় থাকে, তাহলে এই পর্যন্ত সর্বোচ্চ ক্ষতি কি হতে পারে আমার। আমি যখন ইমিডিয়েটলি থিঙ্ক করব, দেন আমার ডেল কার্নেগির মতে আমার 90% অফ মাই স্ট্রেস উইল গো অ্যাওয়ে। সো ম্যানেজমেন্টের ভাষায় আমি যখন একটা প্রবলেমকে জানি কিন্তু এটা কোনো সলিউশন জানি না, দেন ইটস এ প্রবলেম। যখন আমি আমার প্রবলেমটাকে জানি, দেন এটা প্রবলেম না, এটা হয়ে গেল চ্যালেঞ্জ। সো এভরি চ্যালেঞ্জ হ্যাজ এ ওয়ে আউট। জানি তখন চ্যালেঞ্জ হয়ে গেল এটা না, আমি যখন এই প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে পারছি, দেন এটার প্রবলেম নয়, তখন এটা আমার চ্যালেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, আমি বুঝলাম যে আমার বাচ্চা একটা রং ফ্রেন্ডশিপে সে হয়তো অথবা হি ইজ গোয়িং কোয়াইট রং ডাইরেকশন। আমি যেই মুহূর্তে আমি এটা জানলাম প্রবলেমটা, এটা একটা প্রবলেম, কিন্তু আমি যখন নাকি আইডেন্টিফাই করলাম যে ইয়েস দিস ইজ দ্য প্রবলেম, দেন এটা কিন্তু প্রবলেম না আমার জন্য আর। তখন আমাকে চিন্তা করতে হবে যে আই এম নাও ওয়ান স্টেপ অ্যাহেড, দ্যাট মিনস আই এম অন টু চ্যালেঞ্জিং স্টেজ, আই এম অন চ্যালেঞ্জ স্টেজ। সো এই চ্যালেঞ্জ স্টেজ থেকে আমি প্রত্যেকটা চ্যালেঞ্জের একটা ওভারকাম ওয়ে আছে, সো আই ক্যান ফাইন্ড দ্য ওয়ে। সো আমরা যদি ওই চিন্তা করি, আপনি দেখবেন যে ওই সময়কার যে স্ট্রেসটা অ্যাজ এ প্যারেন্ট আমাদের কিন্তু ডাউন হবে, ঠিক আছে? সো ওই সময়টাকে আমাদেরকে খুব স্মার্টলি হ্যান্ডেল করতে হবে যে হ্যাঁ, একটা বাচ্চা যদি একটা কোয়াইট রং থিঙ্ক করে ফেলে, আমরা এই সিচুয়েশনটাকে আমরা আরও খারাপ হতে দিব না, এই সিচুয়েশনটাকে আমরা কোনোভাবেই এটাকে একটা টক্সিক সিচুয়েশনে যেতে দিব না। আমার সাথে যেন তার সম্পর্কটা কোনো সময়
নষ্ট না হয়। আর এখানে আমি প্যারেন্টদেরকে নোট দেবো, ইনক্লুডিং মাইসেলফ, যে এটা কখনো মনে করা দরকার না যে আমাকে এখানে উইন করে বেটাগিরি দেখাইতে হবে। বা আমরা বাংলায় একটা কথা বলি যে আমি বেটা, আমি সংসারের বাবা, আমি খুব বড় বেটা। সো এটা দেখানোর কোনো দরকার নাই, বিকজ আপনি আপনার বাচ্চাকে অনেক বেশি পছন্দ করেন, পার্ট অফ ইউর হার্ট। সো আপনি তার সাথে বেটাগিরি দেখানোর কোনো দরকারই নাই, এবং এটা কমপ্লিটলি ননসেন্স, মিনিংলেস। সো এটা আমার বাচ্চার সাথে আমার করা কোনো সময় উচিত না। যদি আমি চিন্তা করি যে এমন একটা সিচুয়েশন আমি এখন হ্যান্ডেল করতেছি, ইট ইজ কমপ্লিটলি বয়লিং মাই হেড, আমাকে ইমিডিয়েটলি চিন্তা করতে হবে যে আই হ্যাভ এঙ্গেজ মাই হোল ability to just think of the problem. This is not going to take me anywhere. So as soon as আমি এটা রিয়েলাইজ করি যে I am dealing with a high sensitive matter, take a breath. Okay. We're going to take a break now. আমরা আসলে এই সেগমেন্টে যেটা করবার চেষ্টা করছি, আমরা আসলে বুঝবার চেষ্টা করছি যে টক্সিক ফ্রেন্ডশিপটা কি। আমাদের বাচ্চারা টিনেজ ইয়ার্স স্পেশালি যখন এই যে টক্সিক ফ্রেন্ডশিপের মধ্যে দিয়ে যেতে থাকে, তখন তাদের মধ্যে বিভিন্ন রকমের চেঞ্জ আসতে পারে, এবং এটার যে সুদূরপ্রসারী সামনে দিয়েও যখন তাদের মানসিক কিছু সমস্যা হতে পারে হয়তো, বা এটা শুরু হয় আসলে কিন্তু লো সেলফ এস্টিম থেকে, নিজের প্রতি কনফিডেন্স না থাকার জন্যই তারা কিন্তু সাকাম টু দোজ প্রবলেমস। তো এটার বিষয়ে আমরা ব্রেকের পরে আরেকটু বেশি করে কথা বলবো, বা প্যারেন্টসরা এখানে কতটুকু ভূমিকা আছে, কি করতে পারেন টু প্রিভেন্ট, বা যদি বাচ্চা একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে যায় সেই সম্পর্কটা কীভাবে তার বাচ্চাকে সেভ করতে পারেন, বা সামনে দিয়েও যদি সে এমন গাঢ়ভাবে চলে গেছে সেখান থেকেও হয়তো প্যারেন্টসরা কীভাবে ভূমিকা পালন করতে পারেন, সেগুলো নিয়ে কথা বলবো। ব্রেকের পর ফেরত আসছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বিরতির পর আবার ফেরত এসেছি উইমেন টুডে অনুষ্ঠানে। আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম সেটা হচ্ছে টক্সিক ফ্রেন্ডশিপ ইন অ্যাডোলেসেন্স, টিনেজ ইয়ার্স। টিনেজ ইয়ার্সটা খুবই সেন্সিটিভ একটা সময়। এই সময় থেকে বাচ্চাদের মধ্যে ট্রানজিশন একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যেতে থাকে। একটা বিরাট পার্ট থাকে হচ্ছে গিয়ে সে যখন তার ফ্রেন্ডসদের চুজ করে, এবং ইসলামে একটা কথা আছে যে আলী রাদিয়াল্লাহু বলেছিলেন যে ফার্স্ট 7 ইয়ার্স হচ্ছে গিয়ে একটা বাচ্চা তার মায়ের মমতায়, মায়ের আদরে থাকে। এরপরে 7টা বছর হচ্ছে গিয়ে সে তার একটা মেন্টর বা ফ্রেন্ডসের একটা ইনফ্লুয়েন্সে থাকে। নেক্সট 7 ইয়ার্স ইজ তার বাবার একটা ফার্স্ট জন্ম থেকে 7 বছর পর্যন্ত তার মায়ের একটা অবদান থাকে। এরপরে 7 বছর থেকে 14 বছর পর্যন্ত থাকে হচ্ছে কি একজন বাবার অনেকটা অবদান বা অনেকটা কথা তারা শুনে হয়তো। পর থেকে হয়তো তারা কিছুটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়, তাদের ফ্রেন্ডস, বাইরের লোক কী বলছে, বাইরের জিনিসটা তাদের হয়তো একটু বেশি ইনফ্লুয়েন্স করে। তো আজকে যে বয়সটা নিয়ে আমরা কথা বলছি সেটা হচ্ছে টিনেজ ইয়ার্স। এই টিনেজ বয়সটাতে যখন একটা ছেলে বা মেয়ে সময়টা পাস করে, তখন তাদের অনেক ধরনের ইনফ্লুয়েন্স তারা ফেস করে। তো তাদের একটা জিনিস হচ্ছে কি, যখন বন্ধু তারা নির্বাচন করছে, বাছাই করছে, তখন তারা যদি একটা ভুল বন্ধু বাছাই করে, সেটার কিন্তু ইম্প্যাক্টটা তার মধ্যে এবং তার ফ্যামিলিতে পড়বে। সেটা হয়তো দীর্ঘমেয়াদী হতে পারে, এবং তার যে ইম্প্যাক্টটা, নেগেটিভ ইম্প্যাক্টে যদি আমরা বলি যে সেটা বিভিন্ন রকম দেখা যেতে পারে। তো আমরা বিরতির আগে কথা বলছিলাম যে কী ধরনের নেগেটিভ ইম্প্যাক্টগুলো পড়তে পারে। অবশ্যই বন্ধু কিন্তু একটা পজিটিভ দিকটাও কিন্তু একটা বাচ্চাকে, অনেক সময় বাবা মারা আমরা অনেক কিছু করতে পারি না, কিন্তু একটা বন্ধু কিন্তু অনেক কিছু করতে পারে। কিন্তু সেই বন্ধু যদি হয়ে থাকে যে নেগেটিভ একটা কিছু তাকে গাইড করছে বা পথে নিয়ে যাচ্ছে, সেটার থেকে ডিজাস্টারাস কিছু মনে হয় হতে পারে না। তো আমরা কথা বলছিলাম যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, যে সেই পথে পৌঁছানোর আগে যেন আমরা বাচ্চাদেরকে কীভাবে গাইড করতে পারি, তাদেরকে নিয়ে কীভাবে কথাবার্তা বললে হয়তো তারা কীভাবে বন্ধু বাছাই করবে, সেটাতে আমরা হয়তো কিছুটা ভূমিকা রাখতে পারি। আমাদের সাথে এই সেগমেন্টে আছেন সাহার বেগ। শি ইজ আ সিইও অ্যান্ড ফাউন্ডার মাইন্ডওয়ার্কস UK Psychological Services and Community Hub. Assalamu alaikum, Sahar. Wa alaikum salam, sister. Sahar, before the break we were talking about how does it look like a toxic relationship, a toxic friendship in children. So if you can just briefly, you can talk about what does this toxic friendship mean to you when you see in children, and because you come from a psychological background, so if you could tell us like what are the problems you see when you deal with the psychological aspect of this.
Okay, Jazakallah for having me on the program. Barakallah feek. And it's a really interesting topic and very in the everyday right now. So when we look at toxic relationships, if we look at what is happening to our children, whether they're in the wrong crowd or the child is the wrong crowd themselves, and how is that impacting everybody, in their peer group. So toxic relationships can be when they, get into bad habits, relationships, and their conversations that they're having, doing what we call bad things, and that can come under, there's a lot of topics and bad things. What we say, oh, this is bad, that's bad, and they got the company is bad, and then we look at how we with our children. So we say there's, the saying is, oh, my child has got into bad company. But we have to look at it's quite a whole picture when we look at toxic behaviors. Yes. What are they doing, going out at night, or starting to drink alcohol, drugs, the influence smoking, and maybe stealing. We could go on as an array. Swearing within the family, the relationships are breaking down within the family home, and this becomes very toxic. This is just one kind of very small segment, really, of what we call toxic behaviors. So when the child is behaving in a way that parents will think, oh my goodness, what's going on? It's their friends. But we have to always remember that our child isn't a bad child. The other child or children or teens that they're hanging out with, they're not bad children. What it is, children, young teenagers, they make choices, and they may not be strong choices, or it'll be kind of poor choices that they make. Right. So within the family unit, it's really communicating is the key thing. So when we look at communicating, we look at how we talk, how we sit, how we portray our behaviors with a child. We are mirrors to the children. So as parents or siblings, older siblings, we want to make our child feel accepted and understood, and that we're hearing what they're saying and validating them. And I think this is really important, because what we want to do is want to receive their friends. I know we may not like them all, but we also don't want to criticize, because that's going to draw them away from you and then break down all communication. So listening without judging is very important, not to give them a lecture, and we tend to do that a lot, unfortunately. So when we listen to them, we're giving them a lot of love and care. Okay, so they feel heard, and not judged, and parents are not just thrashing voices and language down their throat, because this is how they see it. So spending time with your child or your children, ensuring that you set some boundaries, because be very clear about the rules of your home. Yes. At the end of the day, they're going to make a choice. It might not be a choice that the parent accepts or likes. As long as we support them, we don't have to like what they're doing, but they know your boundaries, and being very clear about the rules is very important. So when a child comes home, we say, oh, we want it to be an environment that they want to come into with love, with care, feeling safe, because the outside world is very unsafe. So they need to come into their home feeling very safe, wanted and loved. Yes, we don't like where they come from, possibly. They're making choices that they have made, and then they're sitting with the outcome. Yes. Parents are also sitting with the outcome, and that's very hard, because sometimes we don't know what to do or what to say. So I think it's really just we don't have to accept what they're doing, but we can accept them as a child. They're our child. We love them. We care for them. Not criticizing them or their friends, because that's going to really put up their guard, and they will become defensive, and they will talk back, and they will fight back. Yes. So we really want to bring some positiveness in this. So when we talk with young people, we do this all the time. We use a positive sandwich, as we call it. So you want to be very reflective in your listening, in your talking, and what you want to say. So, for example,
you know, they may be talking about a friend of theirs, and you might say, well, I see what you're saying, but they might be getting it, but they're getting into quite a lot of trouble, and you know, you may want to think about not, you know, being around that. You know, you want to stay away from that. And you can validate, yeah, I know they're a really good friend of yours, and there might be some goodness in that friend. So yeah, you know, acknowledge that. So that you're validating, yep, okay, the friend might not be good, but you know, you're validating that, yeah, I can see it's a very good friendship that you have. So you're really focusing on your child, and in conversations and your everyday, you know, it's looking at what are your teens' goals. You know, are they at school? Are they at college? You know, what are they doing in their schoolwork or in their daily life, in their hobbies? Have they got fulfillment? You know, how are they taking care of themselves? Right. And we look at self-care. This is what we're doing a lot of. How are teenagers really looking after themselves, you know? Because at the moment there's so much going on, as we know, with all this lockdown and pandemic. Yes, absolutely. Sahar, I'm going to come back to you about what, you know, the self-care part of that, because I think a lot of things come from the lack of self-esteem or the self-confidence or not knowing what is right and wrong. You know, how does our deen actually tell us what is their criteria for actions? And that is given, but a lot of time they don't feel confidence in it. They don't know the information, or perhaps they do know the information, but they don't have the confidence in it. And the self-esteem part of this, and you talked about the self-care. Please do respond to this when I come back to you. But I really liked what you said, separating the behavior from the child. So when you're talking to your child about the other person, his friend, you are saying that this particular behavior that concerns you, rather than you are just criticizing the person, because that doesn't actually give them the criteria. A person themselves, they're not wrong people, but it is the behavior that makes the difference. So we are concentrating on the behavior. Thank you so much. I'm going to come back to my guest here on the set. ভাই, এই যে একটা কথা যেটা আমরা অনেক সময় বলি যে তোমার বন্ধু খারাপ বা এই মানুষটা খারাপ, আসলে মানুষ তো মানুষই, হ্যাঁ, কিন্তু মানুষের বিহেভিয়ার নিয়ে আমরা যখন আমার ছেলেকে বা মেয়েকে বলবো যে তোমার বন্ধু এটা করেছে সেটা করেছে, আমরা তার বিহেভিয়ারটা নিয়ে কথা বলি, যে তার কোন ব্যবহারটা যেটা এই সম্পর্কের জন্য খারাপ। এই ব্যাপারটা একটু কথা বলবেন যদি। জি, থ্যাংক ইউ। তো ব্রেকে যাওয়ার আগে আমরা যেটা বলছিলাম যে আসলে নিজেকে কাম ডাউন করাটা খুব জরুরি। তো এরপরে আসে হলো গিয়ে যে আপনি কীভাবে এটাকে হ্যান্ডেল করবেন। তো সেখানে আমাদের যে উপস্থাপিকা মিসেস ব্যাগ, উনি সুন্দর করে বলেছেন যে আসলে এন্টারলি যদি আমরা একজনকে সমালোচনা করি তাহলে কোনো সময় এটা তো টু মাচ হতে পারে, অথবা সে তো আপনার ফ্রেন্ড, আপনার ছেলের বা মেয়ের বন্ধু, তো তাকে যদি আমি খুব বেশি হার্শলি ক্রিটিসাইজ করি, তো ইনিশিয়ালি আমি এভরিথিং তার সম্বন্ধে আমি একটা ওয়াল তৈরি করে ফেলছি। সো আর ইনফ্যাক্ট এভরি হিউম্যান ইজ এ হিউম্যান, সে শুধু একটা রং চয়েস সে মেক করেছে। সো ওই জন্য উনি বলেছেন সত্যি এটা যে আসলে আপনি ভেরি স্পেসিফিক হতে হবে যে কোন জায়গায় আপনার অবজেকশনটা, কোন জায়গায় আপনার কনসার্নটা। আপনার বাচ্চাকে, আমার বাচ্চাকে যদি আমি বলতে পারি যে লোক, লেটস সে দিস পারসন doing this behavior and imagine this behavior consequence-টা কি, সে হতো তা পুলিশের রিপোর্ট হবে, পুলিশের রিপোর্ট হলে কি হয়, তাকে যদি কনসিকুয়েন্সটা বলে দেওয়া যায় যে তুমি যদি নেক্সট টাইম একটা এরকম হাইলি সিকিউর যে জবগুলো আছে সেগুলোতে তুমি যেতে চাও, তাহলে ওই রেকর্ডটা তখন শো করবে যে ওয়ান্স ইউ বিন ইনভলভ ইন সাচ অ্যান্ড সাচ। তুমি যদি একটা কান্ট্রিতে ভিজিট করতে চাও, কোনো কান্ট্রির এরকম একটা রেস্ট্রিকশন আছে যে তোমার এই ধরনের রেকর্ড থাকলে পরে তুমি ওই কান্ট্রিতে ভিজিট করতে পারবে না। তারপরে তোমার ওরকম হতে পারে যে তুমি নট হাইলি সিকিউর জব, বাট ইভেন একটা বেটার কোম্পানি তোমাকে তোমার এই রেকর্ডের কারণে তোমাকে হয়তো জবে নেবে না। আর তোমার বন্ধু যেগুলো করছে তার বিহেভিয়ার আমি যা দেখতে পাচ্ছি, এই ধরনের লোকরা আসলে নেক্সট 5 ইয়ার্সে কোথায় এন্ড আপ হয়, তাকে যদি একটু লিঙ্ক আপ করা যায় যে দেখো
5 বছরের চেয়ে বড় যে ছেলেটা জি। তার আগে সে এরকম করতো, এখন সে এরকম, এবং তার রেজাল্ট এবং তার বিহেভিয়ার রেজাল্টটা হলো গিয়ে এইটা। সো আমি ওই জিনিসটাকে তোমাকে চাচ্ছি, আমি তোমার কাছ থেকে ভালো আউটকাম চাচ্ছি, ইনক্লুডিং তোমার ফ্রেন্ডকে আমি চাচ্ছি সে যেন এখান থেকে বের হয়ে আসে, সে যেন ভালো বিহেভিয়ারের সাথে আসে, সে যেন ভালো বিহেভ করে এবং সে যেন ভালো আউটকামের দিকে আসে। তাহলে কি হবে, তোমাদের বন্ধুত্ব এটা লং টার্ম সুন্দর হবে, ভালো থাকবে, জি। এবং তোমরা দুজনেই ইন ফিউচার এটাকে নিয়ে প্রাউড করতে পারবে। কিন্তু যদি এটা এই রং বিহেভিয়ারটা কন্টিনিউ করে, তাহলে দেখো 5 বছর উদাহরণটা তুমি দেখো, এখনই দেখো কোন জায়গায় যাচ্ছে। তুমি কি চাও এই ধরনের একটা সিচুয়েশন, এই ধরনের একটা আউটকাম তোমার লাইফে আসুক? আপনার ছেলে অথবা মেয়ে যেই হোক, সে নিশ্চয়ই বলবে যে না আম্মু আমি এটা চাই না, বা আব্বু আমি এটা চাই না। তখন এই যে কনভারসেশনটা, এবং এই কনভারসেশনটা হইতে হবে খুবই হৃদ্যতাপূর্ণ পরিবেশে হতে হবে, কোনো শাউটিং এর মধ্যে চলবে না। আপনি একটা জিনিস চিন্তা করেন, ফর এক্সাম্পল আপনি কোনো একটা শপিংয়ে গেলেন, আপনি খুব সিরিয়াসলি একটা ভুল করে ফেলছেন, মানে শপিং করতে গিয়ে আপনি কোনো একটা পিক করতে গিয়ে যদি শপকিপার এসে আপনাকে খুব জোরে ধমক দেয়, আপনি কিন্তু তার কাস্টমার, তারপরে যদি সে করে, তাহলে আপনার কীরকম ফিলিংসটা হবে, তাই না? আপনি তখন অ্যাকসেপ্ট করতেই হবে। কিন্তু যদি সে সুন্দর করে বলে যে আই এক্সপেক্টেড সামথিং এলস ফ্রম ইউ বা দিস ওয়ে, আপনি কিন্তু ইমিডিয়েটলি কিন্তু রিকগনাইজ করে আপনি বলেন যে সরি, আমাকে কারেকশন করে নিচ্ছি। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। ইমিডিয়েটলি এভরি হিউম্যান কিন্তু রেসপেক্টটা সে আশা করে। এবার আমাদের বাচ্চারা কিন্তু বাপ মার কাছ থেকে এই রেসপেক্টটা বেশি আশা করে। সো আমরা যদি ওই পরিবেশটা তৈরি করি, টকের যে এনভায়রনমেন্টটা যদি আমরা কন্টিনিউ রাখি, দেন এই যে টক্সিক ফ্রেন্ডসে জড়িয়ে পড়লেও সেখান থেকে আপনি মানে বের করে নিয়ে আসতে পারবেন। আমি প্রায়ই কিছু প্যারেন্টদের কাছ থেকে কল পাই, অথবা প্যারেন্ট আমার সাথে শেয়ার করে যে আমার বাচ্চাকে একটা বলে আমাকে 10টা বলে, বুঝছেন? আমি যদি তাকে একটা পয়েন্ট শো করি, সে আমাকে 10টা পয়েন্ট শো করে। সো এই পর্যায়ে এসে প্যারেন্টস চ্যালেঞ্জ ফেস করতেছে। প্যারেন্ট মনে করতেছে কি আমি কোনো কিছু তাকে যদি ফেয়ার কিছু বলি, তাহলে সে আমাকে তার চেয়ে বেশি কিছু বলতেছে। সো এই সিচুয়েশনটা কিন্তু একদিনে তৈরি হয় না, কিন্তু স্লোলি এটা ওই পর্যায়ে চলে গেছে, কিন্তু ওইখান থেকে রিভার্স করানো সম্ভব। ওই যে আপনি যেটা বলছিলেন যে বাচ্চার সাথে যে কমিউনিকেশনটা আগে থেকে শুরু করতে হবে, হোয়াট আ গুড ফ্রেন্ডশিপ লুক লাইক, এটা নিয়ে তাকে কথা বলতে হবে। এবং নিজেদের মধ্যে আমার ফ্রেন্ডস তারা কীরকম, আমাদের ফ্রেন্ডস, আমার প্যারেন্টস বা বড়দের মধ্যে যে ফ্রেন্ডশিপ যেটা আছে, আমার বন্ধু বান্ধবরা কীরকম, এটা দেখেও কিন্তু আমার বাচ্চারা শিখবে যে হোয়াট আ গুড ফ্রেন্ডশিপ লুক লাইক। আর এই যে কথাবার্তা যে আমরা কন্টিনিউ করবো যে হোয়াট আ গুড ফ্রেন্ডশিপ লুক লাইক, যাতে তারা বুঝতে পারে এবং কমিউনিকেশনটা যাতে খোলা থাকে। সাহার, ইউ টকড অ্যাবাউট the child himself or herself having the self-care. I want to hear more about that, because at the end of the day, as parents we can tell them this, but how do they actually look after themselves, that they know what is right and wrong? Because as parents we can't be the helicopter parents just looking after them and telling them right and wrong, but they are the one who will be making the choices, and the consequences they will feel the ultimate consequences at the end of the day. So please do tell us a little bit about the self-care the teenagers could take. So as we know, as adults, we have to make time for ourselves to look after our health and well-being, and our psychological health and well-being, because it's the whole total it's the whole total well-being of the body, mind, and spiritual self. When we talk, you touched on a bit about the deen earlier, and it's making them aware that as we show them how to wash their hands, how we show them how to brush their teeth, so we have to really coach them. They're not adults quite yet, so we can still teach, and it's promoting that self-improvement for them on an everyday. And how do we do this? It is difficult, as you say, we're not helicopter parents, but I think when you do it in small bouts, they will learn better, they'll accept more. And it may be a struggle, but they will master that skill when it's consistent. So whatever it is that you want to teach them around their self-care, whether it's hygiene or putting the rubbish out every week to helping you as part of their well-being, because they're helping and doing something, it makes them feel good, and you give them, you're praising them. It will promote a lot of self-confidence, and their self-esteem will shoot up, because we want to praise our children. We want, they need that, not constant criticism. We want them to be assertive, and we want our teenagers to be able to speak up for themselves, but in a mindful way, with politeness, with good manners,
how are they going to be taught that? Remember, parents are the mirrors. So if you're promoting it, they're learning. So if you want to teach your child something, you need to be showing and doing yourself as a parent. And in that way, it will, encourage your teenager to want to learn more and do more. Building their self-esteem, praising them is a really key factor here. Because if we're constantly saying, oh, you're stupid, or, you don't know nothing, or, you haven't done this right, what do? We're using negative language. So we want to promote some very positive language to get something done. The child doesn't want to bring the rubbish out and they say, no, it's dirty, it's, we can put a chart up for them. Say, look, if you do this, we can set a goal. If you do these tasks, we all have to do something in the home together. It's a whole family unit. It doesn't work with mine. It hasn't worked when they were younger. But, some things do work. It's just modeling confidence. Now, how do we model confidence? If we're not feeling confidence and we're afraid, we're going to project that. Sahar, we are really short in time, but if I'm going to tell you that, just in a couple of sentences, if you could tell us the take-home message for today, so, whether it's in terms of teenage self-care or, how to choose their friends in a couple of sentences. I'm so sorry, we're running out of time. That's absolutely, I think communicate with your child, talk with them, set clear boundaries, promote a very loving, healthy and safe environment for them. Sure. Okay. Thank you so much. Thank you so much, তরুণ ভাই, আপনি আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন। I'm really interested, আমি সেলফ কেয়ার নিয়ে, টিনেজ সেলফ কেয়ার নিয়ে অনেকটা কথা বলতে চাই। এটা উঠে আসবে, আমরা আগামী পর্বতে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আজকে যেই কথাটা একটা যদি আমি বলি যে কমিউনিকেশন, বাচ্চাদের সাথে সেই কমিউনিকেশনটা রাখতে হবে এবং বাচ্চাদেরকে বোঝাতে হবে যে তারা তাদের গ্রাউন্ড সৃষ্টি করতে হবে। They need to find their ground and they need to stick to their ground. And it comes from having the confidence in themselves, having the confidence about the deen as well, what is right and what is wrong. তো এই বিষয়গুলো নিয়ে আরও আগামী সামনে আমরা কথা বলবো এই বিষয়গুলো নিয়ে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।